২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে প্রতিষ্ঠিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রথম দিনেই মানুষের ঢল নেমেছে। সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, দর্শনার্থীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন, একটু বিস্তারিত জানাবেন। সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও ছিলেন। তাকে সঙ্গে নিয়ে এই জুলাই স্মৃতি জাদুঘর যখন উদ্বোধনী হয় এবং সেখানে জুলাই শহীদ পরিবারের সদস্যরা ছিলেন, যারা এর সাথে জড়িত তারা ছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আজকে সাধারণ মানুষের জন্য খোলা হয়েছে। সাধারণ মানুষের জন্য খোলার সময়টি নির্ধারণ ছিল বেলা 11টায় এবং বেলা 11টায় খোলার সময় থাকলেও কিন্তু তার বেশ আগে থেকেই আমরা দেখেছি এই জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে মানুষের লাইন ধরেছিলেন। তারা এই প্রথম দিনের প্রথম প্রহরেই তারা এই দর্শনার্থী হিসেবে প্রবেশ করতে চেয়েছেন এবং তার জন্য আমরা যারা প্রথমে লাইন দিতে এসেছেন তাদেরকে দেখেছি যে প্রায় ঘন্টা দুয়েক অপেক্ষা করে অনেকে টিকিট কাটতে পেরেছেন। দুভাবে এই স্মৃতি জাদুঘরের টিকিট কাটা যায়, অনলাইন এবং অফলাইন। যারা অনলাইনে টিকিট কেটে এসেছেন তারা সহজেই একটু আগে যেতে পেরেছেন, কারণ অনলাইনে টিকিট আগে থেকেই তাদের হাতে ব্যবস্থা রয়েছে এবং যারা এখানে এসে টিকিট কাটতে চাচ্ছেন তাদের জন্য এখানে টিকিট কেটে তারপর প্রবেশ করার ব্যবস্থাটি রয়েছে। এই যে প্রথম দিনেই আগ্রহ নিয়ে মানুষ এসেছেন টিকিট কাটার জন্য, দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা প্রবেশ করছেন। আমরা এখন যে জায়গাটি দেখাচ্ছি যে পূর্বের যে গণভবন, সেই গণভবনে প্রবেশের যে সড়কটি রয়েছে সেটি সেরকমই বহাল রয়েছে। শুধু দুই ধারে এখানে কিছু যে জুলাই স্মৃতির চিহ্ন এখানে ভাস্কর্য আকারে দেওয়া হয়েছে। তার আগে একেবারে শুরুতেই গণভবনের যে জায়গাটি ছিল, গেট ছিল, সেই গেটটিও আগের মতো রয়েছে। সেখান থেকে প্রবেশ করে আসার পরে সেখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে তার পরবর্তী সময়ে ফ্যাসিজমের উৎপত্তির সময় থেকে দীর্ঘ সময়ে যেসব কারণে বাংলাদেশে ফ্যাসিজমের বিস্তার ঘটেছে, ফ্যাসিজম যেসব সময়গুলোতে বিস্তার লাভ করেছে এবং গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে, সেই বিষয়গুলো এখানে ডকুমেন্ট আকারে তুলে ধরা হয়েছে। আমরা দেখেছি যে সেটা লিখিত আকারে কয়েকটি স্তম্ভ এখানে করা হয়েছে। সেই জায়গাতে যেমনটি এসেছে স্বাধীনতার পরে বাকশাল প্রতিষ্ঠার বিষয়টি এখানে ইতিহাস আকারে উঠে এসেছে। সেখানে রয়েছে অন-11-এর সময়কার কথাও এখানে উল্লেখ করা হয়েছে। তার আগে লগি বৈঠা যে কারণে মিছিলের যে সংঘর্ষ হয়েছে সে বিষয়টি এসেছে। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে যেসব জায়গাতে গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে সেগুলো ইতিহাস আকারে এই স্মৃতি জাদুঘর আমরা দেখতে পাচ্ছি। শুধু জুলাই আন্দোলন নয়, এছাড়াও আরও বেশ কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এখানে জায়গা পেয়েছে। তার মধ্যে অন্যতম বিডিআর বিদ্রোহ যেটি হয়েছিল, তার ফলে বাংলাদেশের সেনা সদস্যদের প্রাণ গিয়েছিল। যে সকল সেনা সদস্য তাদের প্রাণ দিতে হয়েছিলেন তাদেরকে স্মরণ করেও এই জায়গাতে আমরা একটি দেখেছি মনুমেন্ট তৈরি করা হয়েছে। 2009 সালের 25শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় 36 ঘন্টা ধরে হত্যাযজ্ঞ চালানোর ফলে যে 57 জন সেনা কর্মকর্তা শহীদ হন এবং 17 জন বেসামরিক নাগরিককে খুন করা হয়, তাদের স্মরণে একটি কফিন নিয়ে যে সেনা কর্মকর্তা কান্না ভেঙে পড়েছিলেন, সেই কান্নারত সেনাদের ছবি অবলম্বনে তৈরি করা হয়েছে ভাস্কর্যটি। এই ভাস্কর্য শিল্পী মানুষ এখানে ছিলেন, তাদের নিহত হয়েছেন বিভিন্ন সময়ে। বিগত আওয়ামী সরকারের সময় তাদের আমরা দেখতে পাচ্ছি যে তাদের নাম এখানে উল্লেখ রয়েছে। এরকম করেই সাজানো হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর। সেই যে একজন রিকশা চালক, খেটে খাওয়া মানুষ, সেই সময় ফ্যাসিজমের বিরুদ্ধে, সেই সময় সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রাজপথে জুলাই আন্দোলনে যে সকল
জুলাই যোদ্ধারা রাজপথে লড়াই করছিলেন, তাদেরকে যখন তারা গুলিবিদ্ধ হচ্ছিলেন, সেই সময় একজন রিকশা চালক যিনি স্যালুট দিয়েছিলেন জুলাইয়ের নির্বিচারে মানুষকে গুলি করার বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনী, তখন বিভিন্ন পেশার মানুষরা যখন এগিয়ে এসেছিলেন, তার মধ্যে রিকশা চালকও ছিলেন। প্রেস ক্লাবের সামনে থেকে সেই দ্রোহযাত্রায় হাজারো মানুষের মিছিলে সেই রিকশাওয়ালা স্যালুট দেওয়ার এই মুহূর্তটিও এই জায়গাতে জায়গা পেয়েছেন। এরকম করে আসলে বিভিন্ন মানুষের যে অংশগ্রহণে জুলাই আন্দোলন হয়েছে, সেই স্মৃতি এসেছে। বাংলাদেশের গঠনের পরবর্তী সময়ে যে নানা সময় ফ্যাসিজম এসেছে, সারা দেশের মানুষেরা এখানে আজকে প্রথম দিনে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন। তারা হচ্ছেন প্রথম দিনের সময়টিতে তারা এই জায়গাটিতে দর্শনার্থী হিসাবে তারা এই স্মরণীয় করে রাখতে চাচ্ছেন যে তাদের প্রথম দিনই তারা এই জায়গাটিতে এসে তারা এই স্মরণীয় করে রাখতে চাচ্ছেন যে তাদের প্রথম দিনই তারা এই জায়গাটিতে এসে তারা যে জুলাই স্মৃতিকে তারা ধারণ করতে চাচ্ছেন, দেখতে চাচ্ছেন। যে গণভবন একসময় ক্ষমতার জায়গা ছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন ছিলেন, দীর্ঘ সময় যেখানে প্রবেশের জন্য নানা কড়াকড়ি ছিল, সহজেই যেখানে প্রবেশ ছিল না, সেই জায়গাটি এখন হয়ে যাচ্ছে সাধারণ মানুষের দেখার জায়গা, জুলাই স্মৃতিকে ধারণ করার জায়গা, এবং যে কোনো মানুষের আজকে সহজে প্রবেশ করতে পারছেন। সেই কারণেই আগ্রহ নিয়ে মানুষ এসেছেন। কেউ এসেছেন আসলে সেই জুলাইকে ধারণ করে, জুলাইয়ের স্মৃতিকে দেখতে, যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন তারা সেই দিনটিকে স্মরণ করতে, কি কি স্মৃতি এখানে রাখা হয়েছে সেই বিষয়গুলো দেখার জন্য। আবার অনেকে এসেছেন গণভবন কেমন ছিল, সাবেক কোথায় থাকতেন, কিভাবে থাকতেন, যাদের দেখা হয়নি তারাও আগ্রহ নিয়ে এসেছিলেন যে তাদের সেই জায়গাটি দেখার জন্য, সেইটি কেমন ছিল। এই দুই সংমিশ্রণই আসলে আমরা দেখেছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে এসেছেন। তাদের কাছ থেকে আমরা একটু শুরু থেকে, তাদের ঢোকার থেকে শুরু করে তাদের কিছু কথা শুনেছিলাম যে কেন এসেছেন, কি দেখতে এসেছেন, তাদের ভাবনা কি, সেগুলো একটু শুনে আসি যে আসলে তারা কি বলেছিলেন আমাদের সাথে। এখন আসছি সকাল 9টা থেকে 11টা ঢোকার কথা, আমরা সিরিয়ালে ছিলাম এতক্ষণ, অনেক বড় লম্বা লাইনে। এরপরে লাইন ভেঙে আবার এখান থেকে লাইন দিয়েছে, কিন্তু আমাদেরকে ঢুকাচ্ছে না। আর কীভাবে টিকিট নেব, কীভাবে কী নেব, কোনো নির্দেশনাও নাই। আজকে ইচ্ছে ছিল এই বাসটা নিয়ে এসেছি, দেখেন এই বাসটা একবারে চরমভাবে বিরক্ত, টিকিটের খবর নাই, এবং লাইনে দাঁড়াই আছি 2 ঘন্টা পর্যন্ত। কীভাবে যাব কোনো নির্দেশনা কর্তৃপক্ষের কাছ থেকে নেই। আজকে বিকালে আমাদের লঞ্চ, আর সুযোগ হবে না হয়তো বা। চাইছিলাম বাচ্চাটাকে দেখাই নিয়ে যাব, যে একটু দেখবে শরীর স্যারের যে ধ্বংসাবশেষ কী কী আছে এগুলো দিয়া দেখবে, শেখবে, পাঠ্যসূচিতে পড়বে, তা দেখলে একটু ওরা আলাদা একটু অভিজ্ঞতা হবে। এই কিন্তু মনে হয় দেখতে পারবো কিনা সন্দেহ। আমাদের 3টায় লঞ্চ, তাহলে আমাদের 12টার আগ থেকেই মোহাম্মদপুর দিয়ে রওনা হতে হবে। ভিতরে স্মৃতিগুলো দেখার জন্য, মনিটরিং করার জন্য, কিভাবে অরিজিনাল জিনিসগুলো আছে না মডিফাই করে বসাইছে, এগুলো একটু দেখার জন্য আমার মনের আকাঙ্ক্ষা। আবার জুলাই যোদ্ধাদের যত আকাঙ্ক্ষা ছিল বৈষম্য দূর করা, সেই বৈষম্য দূর করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মানুষের অধিকার আদায় করা, সেই জিনিসগুলো তুলে ধরছে কিনা এগুলো দেখার জন্য আসছি আমি। অনেক লোক ভিড় হয়েছে, পরে আমাদেরকে ওই গেট থেকে এই গেটে নিয়ে আসছে ঢুকানোর জন্য। অফলাইন অনলাইন দুটোটাই ঢুকাবে, কিন্তু 8-10 জন লোক ঢুকানোর পরে এখন স্টপ করে রাখছে। আমরা অপেক্ষায় আছি, দেখি কখন খুলে, ভিতরে গিয়ে টিকিট কাইটা তারপর ঢুকবো আমরা। টিকিট নির্ধারণ করছে নাকি 50 টাকা। আমার ছেলে আসছি হলো গণভবন দেখতে। আমাদের বিগত যে জালিম শাসক ছিল তার যে বাসস্থানটা কেমন ছিল। আনাস, যিনি জুলাই আন্দোলনে নেমেছিলেন, যার সেই চিঠি সবাইকে নাড়িত করেছিল, যে চিঠির ক্রন্দনকে সবাইকে আপ্লুত করেছিল। আনাসের মা যখন এই চিঠি পড়ে পড়ে তার সেই ব্যাকুলতার কথা বলেছিলেন, সন্তান হারানোর সেই আকুতি আর্তনাদ, সেটি প্রত্যেক মানুষকে ছুঁয়েছিল। সেই
ছুঁয়ে যাওয়া চিঠি আমরা দেখছি যে গণভবনের যেটি এখন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করা হয়েছে, সেখানে বেশ বড় একটি বোর্ড করে আনাচের চিঠিকে জায়গা করে দেওয়া হয়েছে। বিভিন্ন মানুষ গুলোর পাশে তারা দেখছেন। আমরা একটু মানুষের কাছ থেকে শুনি যারা এখানে এসেছেন, তাদের কাছ থেকে যে কোথা থেকে এসেছেন, কি দেখলেন। সুনামগঞ্জ থেকে এসেছি। সুনামগঞ্জ থেকে কি এটা উদ্দেশ্য করে এসেছেন? এটা উদ্দেশ্য করে আসছি যে আজকে আমাদের এই জনসাধারণের জন্য খুলে দিবে, এই কথা শুনে আমরা এসেছি। যে এই স্মৃতি না দেখলে জানতাম না তো বড় এই দেশের মাঝে গণহত্যা, এই মানুষ যে আন্দোলন সংগ্রাম করেছিল এই স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করার জন্য, এই স্মৃতি না দেখলে মানুষ বুঝতো না যে কীরকম অত্যাচার অবিচার এই জনগণের উপর হয়েছিল। অনেকে তাদের পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন, তাদের নতুন প্রজন্ম যারা সন্তান তাদেরকে নিয়ে এসেছেন। তাদের কাছে একটু জানি যে আসলে আজকের দিনে এখানে আসার কারণ কি এবং কি দেখছেন। আসলে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে শহীদদের স্মৃতি বিজড়িত একটা দৃশ্য এখানে প্রতিস্থাপন করা হয়েছে, আমরা সেটা দেখলাম। তারপর স্বৈরাচার হাসিনা এখানে একসময় বাস করতেন, হাসিনার আসলে জীবদ্দশাটা কেমন ছিল তার থেকে কিছুটা ধারণা নেওয়া, বাচ্চাদেরকে জুলাই স্মৃতি সম্পর্কে জানানো, উদ্দেশ্যটা হচ্ছে এটা আর কি। হ্যাঁ, যেমনটি বলছিলেন যে এইরকম আসলে বিভিন্ন শ্রেণী, একজন বলছিলেন যে হাসিনার বাসভবন কেমন ছিলেন সেটা দেখতে এসেছেন, সেই শুধু সুনামগঞ্জ থেকে এসেছেন জুলাইয়েরকে ধারণ করে। জুলাইকে তিনি এতটা ধারণ করেন যে সেই আজকে প্রথম দিনে এসেছেন যে জায়গাটি কেমন, কি কি স্মৃতি এখানে রাখা হয়েছে সেগুলো তিনি দেখার জন্য। এবং আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে এখানে এসে তারা